রতন, বাড়িতে আছিস না কে রে? থাকলে একটু বেরিয়ে আয় তো। হ্যাঁ মহাজন সাহেব, বলুন। চলুন ঘরে বসে কথা বলি। বড় বউ, মহাজন সাহেবের জন্য নাস্তার ব্যবস্থা করো। না না না, এখন আমি আর বসবো না। আসলে আমি যে কারণে এসেছিলাম, তোরা বিয়ের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা তো জানা হলো না। আমি এটা জানতে এসেছি। আসলে মহাজন সাহেব, আমরা এই বিষয়টা ভেবে দেখেছি। আমরা আপনার এই প্রস্তাবে সবাই রাজি। আমাদের কোনো আপত্তি নেই। তা ভালো, তা ভালো, শুনে খুব খুশি হলাম। তা কর্মীলতাও রাজি তো নাকি? মহাজনের কথা শুনে কলমিলতা সেখান থেকে ঘরে চলে গেল। মানে হ্যাঁ মহাজন সাহেব, আমার মেয়ে কলমিলতাও এ বিয়েতে রাজি। আমাদের এতে কোনো আপত্তি নেই। আপনি এবার কথা সামনে আগাতে পারেন। কি মহাজন আমাদের বাড়িতে আবার আমাকে ছাড়াই কি নিয়ে আলোচনা হচ্ছে? আমাকে এক্ষুনি সব শুনতে হবে। তাড়াতাড়ি গিয়ে দেখি তো ওরা কি নিয়ে কথা বলছে। বাহ, শুনে খুশি হলাম যে সবাই তোমরা রাজি। তাহলে এবার তো শীঘ্রই শুভ কাজটা সেরে ফেলা উচিত, কি বলো তোমরা? তাহলে আমি আগামী শুক্রবারে বিয়ের দিন ধার্য করলাম। এ কি, ওরা কখন এ বিয়েতে মত দিল? আমি তো কিছুই জানলাম না। আমাকে ওরা কিছু জানানোর প্রয়োজনে মনে করলো না। কিন্তু যখন আমি বলেছিলাম, কেমন সাপের মতো ফুসলে উঠেছিল কবিতার বাবা। আবার তো ঠিকই রাজি হয়ে গিয়েছে এখন। সবই টাকার খেলা রে বাবা, সবই বুঝি আমি। টাকার কাছে এমন সবাই গলে যায়। ঠিক আছে মহাজন সাহেব, আপনার যেমনটা মর্জি। তাহলে এই শুক্রবারই শুভ কাজটা সম্পাদন করা হবে। তাহলে ওই কথাই রইলো, কি বলো তোমরা? আরে পিন্টু, মিষ্টির প্যাকেটটা ছোট বউয়ের হাতে দে। তোমরা সবাই এই খুশিতে মিষ্টি মুখ করে নিও। আরে কি হলো পিন্টু, কি বললাম তোকে? ছোট বউয়ের হাতে মিষ্টির প্যাকেটটা দে। ভ্যাবলার মতো এমন তাকিয়ে আছিস কেন? ওরে বাবারে, এই মিষ্টির প্যাকেটটা আবার আমার হাত দিয়ে শয়তান বুড়িটাকে দিতে হবে। যা থেকে দূরে থাকতে চাই তাই তো এসে গলা চেপে ধরে। আমার তো ভয় করছে, আবার না রাম ধোলাই দেয়। এই নিন, প্যাকেটটা নিয়ে আমাকে উদ্ধার করুন। রতন, এই নে কিছু টাকা রাখ। যা লাগবে এখান থেকে খরচ করিস। কলমিলতার সাজসজ্জাতে যেন কোনো কমতি না থাকে। যা লাগবে আমি দেব। তাহলে তোমরা সবাই এবার মিষ্টিমুখ করে নিও। আমি গেলাম, আমার আবার এখনই গিয়ে বিয়ের তোড়জোড় শুরু করতে হবে। ওগো, পাকা কথা তো বলে গেল মহাজন, কিন্তু আমার মনটা তো কিছুতেই মানছে না। আমার মেয়েটা ভালো থাকবে তো? থাকবে বড় বউ, থাকবে। আমাদের কলমিলতা একটা লক্ষ্মী মেয়ে। তাকে তুমি যে ছাঁচে ফেলবে, ও সেখান থেকে সে রূপই ধারণ করতে পারবে। কলমিলতা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে বলে আমার বিশ্বাস। আর মহাজনের তো এখন বাড়িতে কোনো বউ সন্তানও নেই। একটা মেয়ে ছিল, তারও বিয়ে হয়ে গিয়েছে। আমাদের মেয়ে ভালোই থাকবে, তুমি দেখে নিও। আমি তাহলে এবার একটু বাজারে গেলাম, অনেক কিছু কেনাকাটা করতে হবে যে। এদিকে কলমিলতা তার ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এসব কি হয়ে গেল? আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। হায় কপাল, কে আছে আমার ভাগ্যে? কি করব আমি? হায় কপাল, ওই লোকটার সাথে কিভাবে থাকবো আমি? এটা ভেবেই তো আমার বুকটা কেমন কেঁপে উঠছে। আমার যে সূর্যের কথা খুব মনে পড়ছে। আমার মনটা যে ওর কাছেই পড়ে আছে। আর এদিকে
রাঙ্গুলি কর্মীলতাকে এভাবে কান্নারত অবস্থায় দেখতে থাকে। আমার জন্মটাই ছিল একটা অভিশাপ। আমার মতো অপয়াদের মনে স্বপ্ন কেন আসে? আমার মতো অপয়াদের স্বপ্ন দেখা যে বারণ। না, এভাবে আর চলছে না। আমি কর্মীলতার বন্ধু। একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর কষ্ট এভাবে বসে বসে দেখতে যেমন একদমই ভালো লাগছে না। আমি কর্মীলতার কষ্ট নিতে পারছি না। এখনই কিছু একটা করতে হবে আমাকে। যাই, সূর্যকে একটা খবর দিয়ে আসি, দেখি কিছু করা যায় কিনা। পুরনো দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে। যেদিন কর্মীলতার সাথে প্রথমবার পরিচিত হলাম, সেদিনের আমি আর আজকের আমির মধ্যে কত তফাৎ যে আমি কিনা কোনোদিনও কাউকে নিয়ে এত মাথা ঘামাইনি, কাউকে কোনোদিনও এত অনুনয় বিনয় করে কথা বলিনি। সে আমি কিনা আজ কর্মীলতার কাছে এত অনুনয় বিনয় করলাম, এত অনুরোধ করলাম, তারপরেও কিনা সেখানে মূল্য পেলাম না। কি হবে সত্যি যদি লোকটার সাথে কর্মীলতার বিয়ে হয়ে যায়? সূর্য, সর্বনাশ হয়ে গেছে। কর্মীলতার তো বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। এখন কি হবে? আমার তো এই বিয়েটা একদমই ভালো লাগছে না। কর্মীলতা তো একদমই কান্নায় ভেঙে পড়েছে যখনই শুনেছে ওর বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। কারণ ও নিজেও জানে এই বিয়েটা সুখী হতে পারবে না। এসব তুমি কি শোনালে রাঙ্গুলি আমাকে? আমি তো এটা ভেবেই ভয় পাচ্ছিলাম। শেষমেশ তো তাই হলো, কর্মীলতার বিয়ে ঠিক হয়ে গেল। রাঙ্গুলি, কর্মীলতা জেনে শুনে বুড়ো লোকটাকে কেন বিয়ে করতে রাজি হলো? ওর কিসের এত তাড়া? আসলে সূর্য, কর্মীলতা মানুষরা ফেরার পর থেকেই গ্রামের লোকজন তা ভালোভাবে দেখেনি, যা কর্মীলতা আগে কখনোই ভাবতে পারেনি। আর ওদের অনেক দেনা পাওনা জমে গিয়েছে মহাজনের কাছে। তাই কর্মীলতা সব দিকটা ভেবেই এই বিয়েতে বাধ্য হয়ে রাজি হয়েছে। আর তাছাড়া তুমিও তো কর্মীলতাকে ভালোই। হায় হায়, আমি কি বলতে যাচ্ছিলাম ভুল করে। যদি মুখ ফুসকে সব বের হয়ে যেত। কর্মীলতা তো আমাকে এই বিষয়ে সূর্যের সাথে কথা বলার কোনো অনুমতিই দেয়নি। রাঙ্গুলি, তুমি কি বলতে গেলে হঠাৎ করে? কি বলতে গিয়ে থেমে গেলে? বলো না কি বলতে চেয়েছিলে। এত কি ভাবছো বলো তো? না 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 সূর্য, ও কিছু নয়। আমি ভাবছি কর্মীলতা তার পুরো জীবনটাই কত কষ্ট করে গেল শুধু, তাই না বলো? জীবনে একটা সুখের মুখ দেখতে পেল না বেচারি মেয়েটা। ওর জন্য কি করা যায় বলো তো? রাঙ্গুলি, আমি শুরু থেকেই চাইনি ওই লম্পট মহাজনের সাথে কর্মীলতার বিয়ে হোক। আমি চাও ভালো থাকুক। চলো আমরা দুজন বেরিয়ে পড়ি। ওই মহাজনের সম্পর্কে আমাদের কিছু জানার চেষ্টা করতে হবে। লোকটা আসলে কেমন তা আমি জানতে চাই। এই বলে সূর্য রাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে পড়ে মহাজনের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। ও দিকে দিকে লোকজনের কাছে ওই মহাজনের সম্পর্কে জানার চেষ্টা করে। সূর্য, আর কত খোঁজ নিতে চাও? আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। যা করার এই দুদিনের মধ্যেই করতে হবে। শুক্রবার কর্মীলতার বিয়ের দিন ধার্য হয়েছে, মনে আছে তো? রাঙ্গুলি, লোকদের সাথে কথা বলে যা বুঝলাম এখানে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আমি কিছু বিষয়ে সন্দেহ পোষণ করছি। আমাকে যা করার এই দুদিনের ভিতরে সব করতে হবে। কি সেগুলো সূর্য? কি নিয়ে তুমি এত সন্দেহ পোষণ করছো? বলো আমাকে, তবে আমিও হয়তো তোমাকে সাহায্য করতে পারবো। না রাঙ্গুলি, এখনই এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তুমি তাহলে এবার যাও, ওদিকটা দেখো কি খবর। কেউ আবার কর্মীলতার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো? তোমার এই মুহূর্তে কর্মীলতার পাশে থাকাটা খুব দরকার। তুমি এবার এসো। সূর্যকে কি একটাবার জিজ্ঞাসা করবো যে ও কর্মীলতাকে ভালোবাসে কিনা? দেখি, একটাবার পরীক্ষা করে দেখি। আমি ওকে সরাসরি কিছু বলবো না, দেখি চেষ্টা করে কিছু জানতে পারি কিনা। বলছি সূর্য, যদি কর্মীলতা অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাতে কি তুমি খুশি হবে?
রাঙ্গুলি, আমি তো তোমাকে আগেই বলেছি আমি চাই না কর্মীলতার এই লম্পট লোকটার সাথে কিছুতেই বিয়ে হোক। তার জন্যই তো এত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। কোনো মতে যদি এই বিয়েটাকে একবার আটকাতে পারি তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। ধুর ছাই, আমি কি বলতে চাইলাম আর সূর্য কি উত্তর দিল। আমি বলছি, ধরো কর্মীলতার এই মহাজনের সাথে বিয়েটা না হয়ে যদি অন্য কোনো খুব ভালো সুপাত্রের সাথে কর্মীলতার বিয়ে হয়, তাহলে কি তুমি খুশি হবে তো? হ্যাঁ, তা তো অবশ্যই হব। আমি তো চাই কর্মীলতা খুব ভালো থাকুক। রাঙ্গুলি, তুমি এবার এসো তাহলে, আমাকেও যেতে হবে যে। ধুর, সূর্যর কথা শুনে যা মনে হলো ও কর্মীলতাকে হয়তো পছন্দ করে না। তাহলে কি আমার ধারণাটা ভুল ছিল সেদিন? যাই হোক, কি আর করার, এখন শুধু দেখা ছাড়া আর কিছু করার নেই আমার। দেখি সামনে কি হয়। ঠিক আছে সূর্য, তাহলে আমি এবার গেলাম। আমাকে এবার ওই মহাজনের সম্পর্কে আরো গভীরভাবে খোঁজ নিতে হবে। যতদূর শুনেছি উত্তরের দিকে মহাজনের একটা বাগান বাড়ি রয়েছে। সেখানে গেলে হয়তো তার আসল রূপ ধরা পড়বে। বেশিরভাগ সময় নাকি সে সেখানেই কাটায়। আমাকে এখনই যেতে হবে, আর দেরি করলে চলবে না। এরপরে সূর্য মহাজনের বাগান বাড়ির খোঁজের উদ্দেশ্যে রওনা হয়। দেখেছিস পিন্টু, বলেছিলাম না ওই কর্মীলতাকে আমি বিয়ে করেই ছাড়বো। আমার চোখ যেদিকে যায় সেটাকে আমি আমার নিজের করেই ছাড়ি। দেখলি তো টাকা দিয়ে কিভাবে সব নিজের করে নিতে হয়। টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে। মহাজনের এসব কাণ্ড কারখানা ও সব কথাবার্তা সূর্য লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। মহাজন সাহেব, এত টাকা খরচ করে তাকে বিয়ে করে আপনার লাভ কি? আর গিন্নিমা যদি এসব জানতে পারে তবে কি হবে একবার ভেবে দেখেছেন? আরে গর্ধ পিন্টু, তোদের গিন্নিমা কিছুই জানবে না রে। আমি যাতে আমার ইচ্ছে মতো যা খুশি তাই করে বেড়াতে পারি, এজন্যই তো তোদের গিন্নিমাকে কুসুমপুরে তার বাপের বাড়িতে রেখে এসেছে রে। এখন আর তাকে আমার মনে ধরে না। কি করব বল? কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব টাকাওয়ালা, তাই ওদের সাথে আমি লাগতে যাই না। তাই তোর গিন্নিমাকে ছাড়তেও পারছে না, তাই ওভাবে রেখে দিয়েছি আর কি। তবে তাতে কি, এই গ্রামের সবাই জানে সে এক কঠিন রোগে মারা গেছে অনেক আগেই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শয়তান মহাজন, তোর পেটে পেটে এত শয়তানি। জীবিত স্ত্রীকে মৃত সাজে এভাবে লোকটাকে বিয়ে করে হচ্ছে। দাঁড়া, এবার তোর ব্যবস্থা আমি করব। মহাজন সাহেব, আপনার শয়তানি বুদ্ধির তো কোনো জবাব নেই। মহাজন সাহেব, তাহলে এই খুশিতে এবার কিন্তু আমাকে এই মাসে বেতনটা দ্বিগুণ করে দিতে হবে। এটা আমার আবদার আপনার কাছে। আপনি নতুন বিয়ে করছেন বলে কথা। আরে হ্যাঁ রে হ্যাঁ, তার বলতে এই বিয়ে বাবদ তো আমার এমনিতেই কত টাকা খরচ হয়ে যাচ্ছে। আর তুই হলি আমার সবচেয়ে কাছের চেলা, তোকে দেব না? যা দেব, এ নিয়ে তোকে তো ভাবতে হবে না। কারণ আমি কলমিলতাকে তোর এমনি এমনি বিয়ে করছি না রে। ওর পেছনে আমি যত টাকা খরচ করব তার থেকে দ্বিগুণ আমি উসুল করে নেব। কারণ ও তো আর 5টা মেয়ের মতো সাধারণ কোনো মেয়ে নয় রে। শুনেছি ও নাকি আগে কোনো জাদুকরী গাছকন্যা ছিল, গাছ থেকে মানুষ রূপ ধারণ করেছে। তাহলে ঠিক ওই একইভাবে জাদুতে আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত এনে দেবে। আরে আমি কি আর এমনি এমনি এত টাকা নষ্ট করছে ওর পেছনে? মহাজন সাহেব, এই খুশিতে তাহলে এক গ্লাস হয়ে যাক, কি বলেন? আপনি তো যে কোনো আনন্দের দিনে এসব ছাইপাশ খেয়ে ফুর্তি করতে পছন্দ করেন। আরে হ্যাঁ রে, দে এখনো বসে আছিস কেন রে? সাথে গান বাজা, আনন্দের গান বাজা।
আজ গানের তালে তালে নাচবো আর ফুর্তি করবো তুই আর আমি। ও তাহলে তুই এত বড় লম্প, তা আমি আগে ভাবতে পারিনি। তুই কলমিলতার থেকে টাকা নিয়ে ধান্দা করছিস, লোভী শয়তান মহাজন। তাহলে এই তোর আসল উদ্দেশ্য কলমিলতাকে বিয়ে করার। এছাড়া আর কি কি অপকর্মের সাথে তুই জড়িত, আমাকে তা খুঁজে বের করতে হবে। যাই, আমাকে এখনই মহাজনের বউকে খুঁজে বের করতে হবে, তাহলে হয়তো তার থেকে আরো অনেক কিছু জানা যাবে। এখনই আমাকে মহাজনের বউয়ের গ্রাম কুসুমপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। আর এদিকে মহাজন ও তার চেলা পিন্টু একসাথে আনন্দে ফুর্তি করতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে? সূর্য কি পারবে মহাজনের সাথে বিয়েটাকে আটকাতে? তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকো।